সাগর দেখেছো বন্ধু, সাগর দেখেছো বন্ধু। আজ থেকে 200 বছর আগে 1820 সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মা ভগবতী দেবী। ভারতীয় নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মের 45 বছর পর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম ঈশ্বরচন্দ্রের। বিদ্যাসাগরের জন্মের সময় একটি কাহিনী লোকমুখে খুবই প্রচলিত আছে। ঈশ্বরচন্দ্রের ভূমিষ্ঠ হওয়ার সময় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঘরে ছিলেন না। বীরসিংহ থেকে আধক্রোশ দূরে কোমরগঞ্জ গ্রামে হাট করতে গিয়েছিলেন। ঠাকুরদাসের পিতা রামজয় হাটের দিকে যাচ্ছিলেন পুত্র ঠাকুরদাসকে ঈশ্বরচন্দ্রের জন্ম সংবাদ দেবার জন্য। পথে দেখা হতেই রামজয় ঠাকুরদাসকে বললেন, আমাদের একটি এঁড়ে বাছুর হয়েছে। কাকতালীয়ভাবে ঠাকুরদাসের বাড়িতে একটি গাই গরুর প্রসব হওয়ার সম্ভাবনা ছিল। রামজয়ের কথা শুনে ঠাকুরদাস ভাবলেন, গাই গরুটি হয়তো বাচ্চা প্রসব করেছে। ঠাকুরদাস বাড়িতে এসে সোজা গোয়াল ঘরে যেতে উদ্যত হলেন। তখন রামজয় হেসে বললেন, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমাকে এঁড়ে বাছুর দেখিয়ে দিচ্ছি। এই বলে তিনি আতুর ঘরে গিয়ে সদ্যজাত শিশু ঈশ্বরচন্দ্রকে দেখিয়ে দিলেন। ঈশ্বরচন্দ্র ছোটবেলায় প্রচণ্ড জেদি ও একগুঁয়ে ছিলেন। যে কাজে তিনি যত বাধা পেতেন সেই সব কাজ তৎপরতার সঙ্গে সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠতেন। বাবা যদি বলতেন, আজ স্নান করিস না, ঈশ্বরচন্দ্র সেদিন অবশ্যই স্নান করতেন। যদি কেউ বলতেন, পরিষ্কার কাপড় পরো, ঈশ্বরচন্দ্র তৎক্ষণাৎ ময়লা কাপড় পরে ফেলতেন। ঈশ্বরচন্দ্রের এই প্রচণ্ড একগুঁয়েমিতে অতিষ্ঠ হয়ে ঠাকুরদাস অন্যদের দেখিয়ে বলতেন, এই যে দেখছেন, ইনি সেই এঁড়ে বাছুর। আমার পিতা পরিহাস ছলে হয়তো নাতিকে এই বলে ডেকেছিলেন, কিন্তু তার পরিহাস ঋষি বাক্যের মতো সত্য হয়েছে। 5 বছর বয়সে ঈশ্বরচন্দ্রকে বীরসিংহের সনাতন বিশ্বাস নামে এক গুরু মশায়ের পাঠশালায় পাঠানো হলো। কিন্তু সনাতন বিশ্বাস ছাত্রদের খুব মারধর করতেন। তাই শেষ পর্যন্ত ঠাকুরদাস ঈশ্বরচন্দ্রকে কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক কুলীন ব্রাহ্মণের পাঠশালায় ভর্তি করেন। পাঠশালা যাওয়ার পথে তিনি প্রায়ই খেলা করতেন এবং প্রতিবেশীদের নানাভাবে বিরক্ত করতেন। প্রতিবেশী মথুরামোহন মণ্ডলের মা পার্বতী ও স্ত্রী সুভদ্রাকে বিরক্ত করবার জন্য পাঠশালা যাওয়ার পথে প্রতিদিন তাদের বাড়ির দরজায় ময়লা ফেলে যেতেন। পার্বতী ও সুভদ্রা এতে খুবই বিরক্ত হতেন এবং এর থেকে পরিত্রাণ পেতে তারা ঈশ্বরচন্দ্রকে পাঠশালার গুরুদেব কালীকান্তের ভয় দেখাতেন। এতে ঈশ্বরচন্দ্রের বিরক্ত করার বাসনা বহুগুণ বেড়ে যেত। পাঠশালা যাওয়ার পথে সঙ্গী সাথীদের নিয়ে ডাঙ্গুলি খেলা, কুস্তি করা, গাছ থেকে ইচ্ছা মতো আম, জাম, পেয়ারা, লিচু পেড়ে খাওয়া, এসব ঈশ্বরচন্দ্রের প্রতিদিনের কাজ ছিল। একবার ধানের শীষ চিবাতে গিয়ে গলায় আটকে মরণাপন্ন হয়ে গিয়েছিলেন। এতটাই দুরন্ত ছিলেন যে পাড়ার লোক তাঁর জন্য সব সময় অতিষ্ঠ হয়ে থাকত। এদিকে দস্যিপনার সঙ্গে সঙ্গেই পাঠশালায় প্রথমে তালপাতায়, পরে কলা পাতায় লিখতে শুরু করেছেন। অক্ষর লিখতে, নাম লিখতে, চিঠিপত্র লিখতে শিখেছেন। কালীকান্তের নিবিড় তত্ত্বাবধানে প্রাথমিক শিক্ষার পাঠ খুব অল্প সময়ে শিখে নিলেন ঈশ্বরচন্দ্র। 8 বছর বয়সে পাঠশালার পাঠ শেষ হয় ঈশ্বরচন্দ্রের। একদিন কালীকান্ত ঠাকুরদাসকে বললেন, আমার পাঠশালায় যা শিক্ষা দেওয়া আবশ্যক ঈশ্বরের তা হয়েছে। ঈশ্বরের হাতের লেখা অতি সুন্দর, এখন তাকে কলকাতায় গিয়ে ইংরেজি শিক্ষা দিলে ভালো হয়। 1828 সালে 8 বছর বয়সে
বীরসিংহ গ্রাম ছেড়ে কলকাতার অভিমুখে যাত্রা ঈশ্বরচন্দ্রের। বীরসিংহ থেকে কলকাতায় পৌঁছানোর রাস্তা হয় নদীপথ নয় হাঁটা পথ। ঠাকুরদাস ঈশ্বরচন্দ্রকে নিয়ে হাঁটা পথেই কলকাতা যাওয়ার পরিকল্পনা করলেন। এতটা পথ বালক ঈশ্বরচন্দ্রের পক্ষে হাঁটা সহজ নয়, তাই বাড়ির কাজের লোক আনন্দরাম সঙ্গী হলো। গুরুমশাই কালীকান্তও সঙ্গে চললেন। কখনো বাবার কাঁধে, কখনো আনন্দরামের কাঁধে, কখনো পায়ে হেঁটে ঈশ্বরচন্দ্র পৌঁছালেন কৃষ্ণনগরের খানাকুলে, মায়ের মামার বাড়িতে। সেখানে একদিন বিশ্রাম নিয়ে পরের দিন সারা দিন হেঁটে ঠাকুরদাস গিয়ে উঠলেন অন্য আর এক আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে পরের দিন শালিখার বাঁধা রাস্তা দিয়ে কলকাতার অভিমুখে। পথের ধারে কিছু দূর অন্তর মাইলস্টোন দেখে কৌতূহলী হলেন ঈশ্বরচন্দ্র। গ্রামের রাস্তায় এই জিনিস কোনোদিনই তিনি দেখেননি। ঠিক যেন বাড়িতে বাটনা বাটা শিলের মতো ওগুলো দেখতে। ঈশ্বর জিজ্ঞাসা করলেন বাবাকে, ওই বাটনা বাটা শিলের মতো পাথরগুলো কেন মাটিতে পোঁতা আছে? ঠাকুরদাস হেসে উত্তর দিলেন, ওগুলো বাটনা বাটা শিল নয়, মাইলস্টোন। মাইলস্টোন কি বাবা? কৌতূহলী ঈশ্বরচন্দ্রের প্রশ্ন বাবাকে। ঠাকুরদাস বোঝালেন, মাইলস্টোন হলো একটি ইংরেজি কথা। 1 মাইল হলো 8 ক্রোশ রাস্তার সমান। স্টোন মানে পাথর। প্রতি 1 মাইল অন্তর এরকম একটি করে পাথর বসানো আছে। এটির গায়ে লেখা আছে 19, অর্থাৎ এখান থেকে কলকাতা 19 মাইল দূর। একেবারে শেষ পাথরটাই লেখা আছে 1। এগুলি ইংরেজি শব্দ। অত্যন্ত উৎসাহের সঙ্গে মাইলস্টোনে হাত দিয়ে ঈশ্বরচন্দ্র সংখ্যাগুলো চিনে নেওয়ার চেষ্টা করলেন। বাবাকে জিজ্ঞাসা করলেন, এটা কি 1 আর এটা কি 9? বাবা বললেন, হ্যাঁ। ইংরেজি অক্ষর আগে শেখেননি। ঈশ্বরচন্দ্র ভাবলেন পথে যেতে যেতে ইংরেজি অক্ষর শিখে ফেলবেন। প্রত্যেকটি মাইলস্টোনের সংখ্যা মনোযোগ দিয়ে দেখে 10 নম্বর মাইলস্টোনের কাছে এসে ঈশ্বরচন্দ্র বাবাকে বললেন, বাবা, আমি ইংরেজি সংখ্যা শিখে ফেলেছি। ঠাকুরদাস খানিকটা অবাক হলেন। বললেন, পরীক্ষা করব, কেমন শিখেছ? এবার 9 নম্বর পাথর দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কত? ঈশ্বর উত্তর দিলেন, এটা 9। 8 নম্বর মাইলস্টোনটিও ঠিকভাবেই চিনে ফেললেন। 7 নম্বরও একইভাবেই ঠিক চিনলেন ঈশ্বর। ঠাকুরদাস ভাবলেন ঈশ্বর হয়তো চালাকি করছে। বাংলাতে 8-এর আগে 7, 7-এর আগে 6 তো শিখেছে, তাই হয়তো অবলীলায় বলে ফেলছে। তাই ভালো করে পরীক্ষা করার জন্য ঠাকুরদাস ইচ্ছা করে ঈশ্বরকে অন্যমনস্ক করে দিয়ে 6 নম্বর মাইলস্টোনটি না দেখিয়ে 5 নম্বরটি দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কত নম্বর বলো? ঈশ্বরচন্দ্র বললেন, এটা 6 হবে, কিন্তু ভুল করে 5 লিখেছে কেন? প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন ঈশ্বরচন্দ্র। অবশেষে কলকাতায় এসে পৌঁছালেন। কলকাতায় ভগবতীচরণ সিংহের একমাত্র ছেলে জগৎ দুর্লভের বাড়িতেই থাকেন ঠাকুরদাস। ঈশ্বরচন্দ্রকে নিয়ে কলকাতায় সেই বাড়িতেই উঠলেন। ঠাকুরদাস সে সময় রামসুন্দর মল্লিকের দোকানে 10 টাকা মাইনের কাজ করতেন। বড়বাজার চকে রামসুন্দরের লোহা পিতলের নানা রকম জিনিসের দোকান। যারা ধারে মাল কিনতেন তাদের কাছ থেকে ঠাকুরদাসকে টাকা আদায় করতে হতো। জগৎ দুর্লভের বাড়িতে ছোট্ট ঈশ্বরকে সবাই ভালোবাসত। বিশেষ করে জগৎ দুর্লভের ছোট বোন রাইমণির স্নেহ ভালোবাসার কোনো তুলনা ছিল না। জগৎ দুর্লভের বাড়ির কাছেই শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় ঈশ্বরচন্দ্রকে ভর্তি করা হলো। 3 মাস পাঠশালায় পড়ার পর ঈশ্বরচন্দ্র খুবই অসুস্থ হয়ে পড়লেন। এমন অবস্থা হলো যে বীরসিংহে ফিরে যেতে হলো। কিছুদিন পর সুস্থ হয়ে আবার কলকাতায় এলেন ঈশ্বরচন্দ্র। কিন্তু পড়াশোনা নিয়ে খানিকটা সমস্যা দেখা দিল। ঈশ্বরচন্দ্রের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একদল চাইলেন ইংরেজি শিক্ষা দিতে, আর একদল চাইলেন সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করতে। ঠাকুরদাস যখন ঘরোয়া আলোচনায় কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন দেখে ছেলের ইংরেজি অক্ষর শেখার ঘটনা বললেন, তা শুনে প্রথম পরামর্শদাতারা রীতিমতো উৎসাহিত হয়ে বললেন,
তবে তো ঈশ্বরকে ইংরেজি শিক্ষা দেওয়াই উচিত। এ সম্বন্ধে দ্বিমত করো না ঠাকুরদাস। ছেলেকে ভালো করে ইংরেজি শিক্ষা দাও, হাতে নাতে ফল পাবে। অর্থাৎ ইংরেজি শিক্ষা দিলে ভালো করে টাকা রোজগার করতে পারবে। কিন্তু ঠাকুরদাস মনে মনে ছেলের সংস্কৃত শিক্ষারই পক্ষে ছিলেন। ছাত্র জীবনে ঠাকুরদাসের ইচ্ছা ছিল সংস্কৃত শিক্ষা নিয়ে টোল চতুষ্পাঠী খুলে অধ্যাপনা করে জীবন কাটাবেন। কিন্তু সীমাহীন দারিদ্র্য সেই ইচ্ছা পূরণ হতে দেয়নি। তাই ঠাকুরদাস আন্তরিকভাবেই চাইছিলেন ছেলের মধ্য দিয়ে নিজের অতৃপ্ত বাসনা পরিপূর্ণ করতে। ঠাকুরদাস বললেন, ঈশ্বর লেখাপড়া শিখে উপার্জনক্ষম হয়ে আমার দুঃখ ঘোচাবে, এজন্য আমি তাকে কলকাতায় নিয়ে আসিনি। আমার ইচ্ছা ঈশ্বর সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্ধ হয়ে দেশে গিয়ে চতুষ্পাঠী স্থাপন করে স্বাধীনভাবে অধ্যাপনা করবে, তাহলেই আমার আকাঙ্ক্ষা মিটবে। 1829 সালের 1 জুন ঈশ্বরচন্দ্র সংস্কৃত কলেজে ভর্তি হন। সে সময় কলেজেই প্রাথমিক শিক্ষার পরবর্তী পাঠের শিক্ষা হতো। তখন তার বয়স মাত্র 9 বছর। ঠাকুরদাস রোজ সকালে 9টার মধ্যে ঈশ্বরচন্দ্রকে কলেজে পৌঁছে দিয়ে মল্লিকের দোকানে কাজে যেতেন। কিছুদিন পর অবশ্য ঈশ্বর একা একা বাসা থেকে কলেজে যেতে শুরু করলো। ঈশ্বরের শরীরটা ছিল ছোটোখাটো। ছাতা মাথায় নিয়ে যখন হাঁটতো তখন মনে হতো যেন ছাতাই আপনা আপনি হেঁটে যাচ্ছে। শরীরটা ছোট হলেও মাথাটা ছিল শরীরের তুলনায় বড়। তাই কলেজের ছাত্ররা ঈশ্বরচন্দ্রকে যশুরে কই বা কসুরে জয়ী বলে ঠাট্টা করত। কলেজ জীবনে প্রথম খানিকটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন ঈশ্বরচন্দ্র। কলকাতা শহর, তার উপর গোলদিঘির সংস্কৃত কলেজ, যেখানে ব্রাহ্মণ আর বৈদ্য সন্তানদেরই পড়াশোনা করার অধিকার ছিল এবং তাদের মধ্যে ধনীর সংখ্যা ছিল অল্প। আর সংস্কৃত কলেজের পাশেই ছিল হিন্দু কলেজ, যেখানে ছাত্রদের মধ্যে ধনীর দুলালরাই ছিল সংখ্যায় বেশি, যেখানে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, বণিক সকল জাতির সন্তানরা শিক্ষার সুযোগ পেত। অর্থাৎ একদিকে কুলগত মর্যাদার প্রতীক সংস্কৃত কলেজ, অন্যদিকে ধনগত মর্যাদার প্রতীক হিন্দু কলেজ। নতুন যুগের সামাজিক পরিবর্তনের এই বৈশিষ্ট্য ঈশ্বরচন্দ্রের বালক মনে সামান্য হলেও প্রভাব বিস্তার করেছিল। শিক্ষা গ্রহণকে কেন্দ্র করে সমাজে মানুষের মনের এই সংকীর্ণতার কোনো যুক্তি, কোনো অর্থ তিনি খুঁজে পেতেন না। ঠাকুরদাস খুব কড়া শাসনে বেঁধে রাখতেন ঈশ্বরচন্দ্রকে। কি পড়ছে, কি শিখছে ক্লাসে, প্রতিদিন ঠাকুরদাস সতর্ক প্রহরীর মতো খোঁজ নিতেন। রামসুন্দরের লোহা পিতলের দোকানে যারা ধারে মাল নিয়ে যেতেন তাদের কাছ থেকে টাকা আদায় করে বাড়িতে ফিরতে রাত হতো। পরিশ্রান্ত ঠাকুরদাস বাড়িতে ফিরে নিজের হাতে রান্না করে ঈশ্বরকে খাওয়াতেন। ঠাকুরদাস যখন বাসায় পৌঁছাতেন তখন পাড়া নিস্তব্ধ, সকলে প্রায় ঘুমিয়ে পড়ত। কিন্তু ঈশ্বরচন্দ্রের চোখ বুঝবার কোনো উপায় ছিল না। নির্জনে যোগাসনে বসে তেলের প্রদীপের সামনে ব্যাকরণ মুখস্থ করতেন। ঠাকুরদাস বাসায় ফিরে এসে ঈশ্বরের কাছ থেকে ব্যাকরণের পাঠ শুনতেন। তারপর খাওয়া, ঘুম। এই কঠোর শাসনের মধ্যেই ঈশ্বরের দিন কাটত। কোনোদিন বাবাকে পড়া না দিয়ে ঘুমিয়ে পড়লে আর নিস্তার নেই। বাবা খুব মারধর করতেন। মারের ভয়ে চোখে তেল দিয়ে ঈশ্বর রাত জাগার চেষ্টা করতেন। চোখ জ্বালা করত, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। ঈশ্বরচন্দ্রের প্রতি ঠাকুরদাসের এই কড়া শাসনে প্রতিবেশীরা সন্ত্রস্ত হয়ে উঠতেন। জগৎদুর্লভবাবুর ছোট বোন রায়মণি ঈশ্বরকে মারধর করা দেখে সহ্য করতে না পেরে ঠাকুরদাসকে বলতে বাধ্য হলেন, ছোট ছেলেকে এরকম মারধর করলে মরে যাবে যে, এরকম যদি করেন তাহলে ওকে নিয়ে অন্য কোথাও চলে যান। চোখের সামনে আমি এসব দেখতে পারবো না। কিন্তু ভালো করে লেখাপড়া শেখার জন্য ঈশ্বরের যত্নের অন্ত ছিল না।
আরমানি গির্জার ঘণ্টা শুনে ঈশ্বর রাত 12টার সময় ঘুম থেকে উঠে সারা রাত পড়তেন। 1831 সালে মার্চ মাসের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক 5 টাকা বৃত্তি পেলেন। এরপর মাত্র 1 বছর ছাড়া প্রতি বছরই পরীক্ষায় প্রথম হয়েছেন। ঈশ্বরচন্দ্রের বয়স যখন 13 বছর, তখন পরের ভাই দীনবন্ধুকে কলকাতার বাসায় আনা হয়। সংসারে তখন কঠিন দারিদ্র্য। ঠাকুরদাসের মাসিক 10 টাকা বেতনে কলকাতা ও বীরসিংহে সংসার চালাতে হয়। লেখাপড়া ছাড়াও বাসায় ঈশ্বরচন্দ্রকে তখন অনেক কাজ করতে হতো। সকালবেলায় খানিকক্ষণ পড়াশোনা করে গঙ্গা স্নান করে আসার পথে বাজার করে আনতে হতো। ফিরে এসে মশলা বাটা, তরকারি কাটা, ভাত রান্না সবই একা হাতে করতে হতো। রোজ দুবেলা পেট ভরে ভাতও জুটত না। অনেক দিন গেছে যেদিন শুধু নুন দিয়ে ভাত খেতে হয়েছে। কোনোদিন মাছের ঝোল হলে একবেলা শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হতো, অন্যবেলা শুধু তরকারি দিয়ে। মাছটুকু পড়ে থাকতো পরের দিনের জন্য। এমনভাবে দিন কেটেছে যে পড়ার জন্য অনেক দিন আলো জ্বালানোর পয়সাও থাকতো না। রান্না করতে করতে উনুনের আলোতে, কখনো ল্যাম্পপোস্টের আলোতে পড়া মুখস্থ করতেন ঈশ্বরচন্দ্র। আজ 26শে জুলাই। 1856 সালের এই দিনটিতে বিধবা বিবাহ আইনসম্মত হয়, যে কাজটিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর জীবনের সর্বপ্রধান সৎকর্ম হিসেবে বিবেচনা করেছিলেন, যে কাজটি আইনসম্মত করতে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা দিতে, এমনকি নিজের জীবন ত্যাগ করতেও পরাঙ্গুখ ছিলেন না, যে কাজটির জন্য তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি যে জীবনপণ সংগ্রাম পরিচালনা করেছিলেন, বিধবা বিবাহকে সমাজে প্রচলিত করতে, আইনসম্মত করতে, তার সেই সংগ্রাম বাস্তবায়নের একটি উল্লেখযোগ্য দিন 26শে জুলাই। আমরা সকলেই জানি আগামী 29শে জুলাই তার প্রয়াণ দিবস। তাই জুলাই মাসের 26 তারিখ থেকে আগামী সেপ্টেম্বরের 26 তারিখ অর্থাৎ তার জন্মদিবস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতি রবিবার সন্ধ্যে 6:30টায় আমরা সাগর দেখেছ বন্ধু এই অনুষ্ঠানটির সম্প্রচার করব। এই অনুষ্ঠানটিকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রতি পর্বের দুটি ভাগের একটি ভাগে থাকবে বিদ্যাসাগরের জীবনের ধারাবাহিক পর্যায় পাঠ এবং অন্য অংশে থাকবে চিঠিপত্র, যে চিঠিপত্র আমরা ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করেছি। ছাত্র বন্ধুদের কাছে আবারও আবেদন জানাচ্ছি, বিদ্যাসাগরের জীবন সংগ্রাম আপনার মধ্যে কি অনুভূতি নিয়ে আসে, সেই অনুভূতি আপনি লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলিতে কিংবা ইমেল আইডিতে। আমরা চলে আসি আজকের চিঠিতে। আমাদের আজকের চিঠির প্রথম চিঠিটি পাঠিয়েছেন ধৃতিবন্দনা মাইতি, জেলা পশ্চিম মেদিনীপুর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ধৃতিবন্দনা লিখেছেন, শৈশবে বর্ণের সাথে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে তাঁর সাথে আমার প্রথম আলাপ। তিনি অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের মূর্ত প্রতীক। তিনি এক পথভ্রষ্ট জাতির সার্থক পথপ্রদর্শক। তিনি আমাদের বিদ্যাসাগর। ছোটবেলায় ছড়া মুখস্থ করার মতো করে বলতাম, বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর। ছড়া বলতে বেশ ভালোই লাগতো। এই কবিতার মর্মার্থ বোঝার বয়স তখনও আমার হয়নি।
পড়াশুনোতে আমার ফাঁকিবাজির নিদর্শন দেখে বাবা গল্প শোনাতেন। বিদ্যাসাগর কত নিষ্ঠার সাথে, কত কষ্টে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশুনো করতেন। মা কখনো কখনো বিদ্যাসাগর কৃত সুবোধ বালক গোপালের নিদর্শন দেখিয়ে আমায় বকাঝকা করতেন। আর ঠাকুমা মাতৃভক্তির নিদর্শন স্বরূপ তার দামোদর নদ পেরোনোর গল্প শুনিয়েছিলেন আমায়। আমার সব থেকে ভালো লাগতো এ কথা ভেবে যে বিদ্যাসাগর নামের একজন মহাপুরুষ আমাদের জেলাতেই তার বাড়ি। আর একটু বড় হয়ে জানতে পারলাম তিনি বিধবা বিবাহ প্রচলন করেছেন, নারী শিক্ষা বিস্তারের জন্য অনেক কিছু করেছেন। বহু বিবাহ, বাল্য বিবাহ এসব নিয়ে কোনো ধারণা ছিল না আমার। স্কুল, টিউশন, কোচিং সেন্টারে ছেলেমেয়েরা একসঙ্গেই পড়াশোনা করেছি। আলাদা করে নারী শিক্ষা বিস্তারের কি দরকার সে কথা ঠিক বুঝতে পারতাম না। তখনও পর্যন্ত বিদ্যাসাগর শুধুই ছিলেন বাংলা পরীক্ষায় রচনা লেখার উপলক্ষ মাত্র। ক্লাস 6-এ উঠে একদিন আবার নতুন করে তাকে নিয়ে ভাবতে শুরু করি, রবীন্দ্রনাথের সুবাদে। বিদ্যাসাগর চরিত প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, শৈশবে গোপাল অপেক্ষা নাকি রাখালের সঙ্গে বিদ্যাসাগর চরিত্রের অধিক মিল ছিল। এও কি হয়? আমি খুব অবাক হয়েছিলাম যে রাখালের সাথে আমার মিল থাকার সুবাদে মায়ের কাছে কত বকুনি খেয়েছি। সেই রাখালেরই মতো একটা ছেলে ছিলেন কিনা বিদ্যাসাগর। আর একটু বড় হওয়ার পর আমার ভালো লাগার পৃথিবী জুড়ে এলেন এক নতুন মানুষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনুপমা, জ্ঞানদা, কুসুম, রমা, হরিমতিদের কথা পড়ে কত রাত কেঁদেছি। একটু একটু করে বুঝতে শিখেছি বাল্য বিবাহের যন্ত্রণা, বৈধব্যের যন্ত্রণা। খুব ইচ্ছে হতো আমার প্রিয় নায়িকাদের চোখের জল কেউ এসে মুছিয়ে দিয়ে যাক। ঠিক তখনই মনে পড়তো বিদ্যাসাগরের কথা। তিনিই তো ছিলেন এসব হতদরিদ্র নারীদের সত্যিকার পরিত্রাতা। জীবনের ব্যথা ভার সহ্য করতে না পেরে ঠাকুরের পায়ে কত মাথা ঠুকেছিল অনুপমা। মৃত্যু ভিক্ষা চেয়েছিল শেষ পর্যন্ত। কোনো স্বর্গের দেবতা নয়, মাটির পৃথিবীতে তাদের মতো নারীদের বিদ্যাসাগরই তো পথ দেখিয়েছেন, বাঁচার মতো করে বাঁচতে শিখিয়েছেন। আবার তৎকালীন সমাজের অন্ধ সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে সত্য প্রতিষ্ঠা করার সংগ্রাম যে কত কঠিন সে কথা শরৎচন্দ্রের রমেশ চরিত্রের মধ্য দিয়ে পাই। তখন মনে হয়েছিল যুগ যুগ ধরে চলে আসা অচলায়তনকে ভাঙতে হলে সুবোধ বালক হলেই চলবে না, হতে হবে রাখালের মতো অদম্য। তার খারাপটুকুকে বাদ দিয়ে দুর্দমনীয় তেজটুকুকে আশ্রয় করেই যে সত্যের ইমারত প্রতিষ্ঠা করা যায় তা বিদ্যাসাগর চরিত্রের মধ্য দিয়েই আমরা প্রত্যক্ষ করেছি। তার ঘটনাবহুল জীবনের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় তা হলো তার অনাড়ম্বর জীবন। তার সাধারণ পোশাক দেখে তাকে যখন কেউ চিনতে ভুল করে কুলি ভেবে মাল বহন করার নির্দেশ দিচ্ছেন, তিনি তাই করেছেন হাসি মুখে। বিনিময়ে অর্থ দিতে চাইলে ফিরিয়ে দিয়ে বলেছেন, মানুষের সেবা করাই আমার ধর্ম। আমাদের মতো মানুষ যারা সমাজের জন্য কোনো ত্যাগই স্বীকার করি না, আমাদের সাথে এমন ঘটনা ঘটলে আমাদের রাগ হতো। আমরা হয়তো দু চার কথা শুনিয়ে দিতাম, মনে হতো কেউ আমার মর্যাদা হানি করলো। দেশের খেটে খাওয়া আপামর শ্রমজীবী মানুষের সাথে নিজেকে একাত্ম করতে পেরেছিলেন বলেই এত প্রভাবশালী একজন মানুষ হয়েও শ্রমজীবী মানুষের স্তরে নেমে এসে কুলি মজুরের কাজ করতে কুণ্ঠাবোধ করেননি তিনি। পোশাক পরিচ্ছদ, অর্থ প্রতিপত্তি এসব নয়, মানুষের কাজই যে তাকে বড় করে তোলে, প্রকৃত মর্যাদা সম্পন্ন মানুষ করে তোলে, সে কথা তিনিই আমাদের শিখিয়েছেন। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সমাজের দারিদ্র নিপীড়িত বিপুল সংখ্যক মানুষ
যখন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নারী সমাজ অবমাননার শিকার হচ্ছে, তখন যারা সত্যি মানুষের মতো বাঁচতে চায়, বিদ্যাসাগরের জীবন চরিত তাদের কাছে প্রতি মুহূর্তের পাথেয় হয়ে দাঁড়ায়, আদর্শ হয়ে দাঁড়ায়। চলে যাই পরের চিঠিতে। পরের চিঠিটি পাঠিয়েছেন সুমন চ্যাটার্জি, ঝাড়গ্রাম জেলা থেকে। সুমন কানপুর আইআইটির ছাত্র। প্রিয় ছাত্র সংহতি, গ্রীষ্মের প্রচন্ড দাবদাহতে কালবৈশাখী যেমন হঠাৎ স্বস্তির দুপশলা বৃষ্টি আনে, তেমনি অতিমারী বিপর্যস্ত এই কঠিন সময়ে ছাত্র সংহতির উদ্যোগ আমার কাছে এক সুশীতল স্পর্শ এনেছে। সাগর দেখেছ বন্ধুর আরম্ভ সংবাদে বিদ্যাসাগর চর্চা আবার শুরু করলাম। ছোটবেলার ঈশ্বর বড় একগুঁয়ে, যেমন আরো 5 জন ছোটবেলায় থাকে। দারিদ্র্যের সংসারে বড় দুঃখে পড়ে তার এই একগুঁয়ে স্বভাবকে ঠাকুরদা রামজয় বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন কখনো কখনো। যেদিন বাড়িতে ভাত হতো না, সেদিন ঈশ্বরকে তিনি বলতেন, বাবা ভাত খেয়ে যা। অমনি ঈশ্বর না খেয়ে ছুট দিত পাঠশালায়। 8 বছর বয়সে পড়াশোনার জন্য তার কলকাতায় আসা। দারিদ্র্যের সাথে সম্পর্কিত আর সমস্ত কিছুর সঙ্গে বড় হয়ে ওঠা। এই আর সমস্ত কিছু যে কি তা আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। 4-5 জনের রান্না করে সকলকে খাইয়ে তারপর নিজে খেয়ে কলেজে যেতে হতো। বিদ্যাসাগরের ছোটবেলা সম্পর্কে জানতে গিয়ে পেলাম নিজের নতুন কাপড়খানা সহপাঠীকে দিয়ে তার ময়লা কাপড় পরে বাড়ি ফিরে আসার ঘটনা। দেখতে পাই কলেরার যে রোগীকে আত্মীয়রা পর্যন্ত ফেলে চলে গেছে, সেই রোগীকে শুশ্রূষা করার ভার নেবার ঘটনা। তার জীবনের অজস্র ঘটনার মধ্যে 2-1টি ভাগ করে নিলাম সকলের সাথে। আরো বহু ঘটনার মধ্য দিয়ে বিদ্যাসাগর চরিত্রকে আমাদের সামনে উদ্ভাসিত করার নতুন এই উদ্যোগে আমিও সামিল, অজানা বহু কিছু জানবো বলে। আজকের পর্বের শেষ চিঠিটি পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে মেঘালী সাহা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় গভর্নমেন্ট কলেজের ছাত্রী মেঘালী লিখেছেন, বিদ্যাসাগরের জন্মের সময়কাল পর্যালোচনা করলে দেখা যায় তৎকালীন সমাজে ছিল ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, জাতিভেদ, ব্রাহ্মণদের একচেটি আধিপত্য। সমাজে মেয়েদের পড়াশোনা ছিল নিষিদ্ধ, সাথে বাল্য বিবাহ, বহু বিবাহ। দেশ যখন এসব জরাজীর্ণ চিন্তায় আবদ্ধ, ঠিক সেই সময় আধুনিক জ্ঞানের আলোক নিয়ে এসেছিলেন তিনি, প্রথম আধুনিক মানুষ। সমাজে দারিদ্র, হাহাকার যার অন্তরকে বারবার আন্দোলিত করেছে। তিনি বাল্য বিবাহ সম্পর্কে লিখেছেন, এদেশে পিতামাতারা পুত্রী সম্প্রদানের নিমিত্ত স্বয়ং বা অন্য দ্বারা পাত্র অন্বেষণ করিয়া কেবল অসার কৌলিন্য মর্যাদার অনুরোধে পাত্র মূর্খ ও অপ্রাপ্ত বিবাহকাল এবং অযোগ্য হইলেও তাহাকে কন্যা দান করিয়া আপনাকে কৃতার্থ ও ধন্য বোধ করেন। উত্তরকালে কন্যার ভাবী সুখ দুঃখের প্রতি একবারও নেত্রপাত করেন না। তৎকালীন বিধবাদের যন্ত্রণা উপলব্ধি করে বিদ্যাসাগর প্রচলন করেছেন বিধবা বিবাহ। সমাজে গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রবর্তন করেছেন নারী শিক্ষা। নিজের সমগ্র জীবন কঠোর পরিশ্রমের মধ্যে কাটিয়েছেন। আজীবন সংগ্রাম করেছেন মানুষের জন্য। কিন্তু দুঃখের বর্তমান সময়ে তার শিক্ষা, তার জীবনবোধ তরুণ প্রজন্মের অনেকের কাছেই উপেক্ষিত।
সমাজে আবার যখন পুরনো সংস্কারের প্রভাব বিস্তার চলছে, মানুষে মানুষে ভেদাভেদ আবার যখন প্রশ্রয় পাচ্ছে, তখন বিদ্যাসাগরের শিক্ষা ও মূল্যবোধ চর্চা যে কত প্রয়োজনীয় তা ভীষণভাবে অনুভব করছি। আমার মনে হয় শুধু গানে কবিতায় স্মরণ নয়, বিদ্যাসাগরের জীবন গভীরভাবে আমাদের সকলকে অনুশীলন করতে এবং তা উপলব্ধির মধ্য দিয়ে যথার্থ মানুষ হয়ে ওঠার সাধনা করতে হবে। এখানেই তার ২০০ জন্মবর্ষ পালনের সার্থকতা। চিঠিপত্রের বিভাগ আজ এই পর্যন্তই। আপনারা চিঠি পাঠান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বারে। সাগর দেখেছ বন্ধুর প্রথম পর্ব আজ এখানেই আমরা শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে আবার আমরা হাজির হব আগামী রবিবার ঠিক সন্ধে 6:30টায়। সকলকে নমস্কার। তুমি বেঁচে রবে আগামী মায়ের ঘুম ভাঙানি আগামী, তুমি বেঁচে রবে আগামী মায়ের